হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি তোমাদের দেখা খুব জরুরি। যাদের WPSI এর এক্সাম আছে প্রিলিমসের, তারা অবশ্যই দেখবে। মোটামুটি আর 10 দিন মতো বাকি আছে। এই 10 দিনে তোমরা কি করবে কি করবে না এগুলো জেনে নেওয়া কিন্তু খুব দরকার। তোমরা যদি এইভাবে চলো, আশা করছি তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে এবং পরীক্ষায় তার এফেক্ট দেখা যাবে। ঠিক আছে? প্রিলিমস পরীক্ষার ডেট কবে তোমরা জানো? 12ই অক্টোবর 2025, তাই তো? WPSI প্রিলিমসের ডেট 12ই অক্টোবর 2025। অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যারা করতে পারোনি, অ্যাপ্লিকেশান নাম্বার হয়তো ভুলে গেছো বা মনে নেই, তাদের ফোনে দেখবে SMS আসবে বা মেলে একটা SMS আসবে, সেখানে তাদের অ্যাপ্লিকেশান নাম্বার লেখা থাকবে। সেখান থেকে তারা সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শেষ 10 দিনে তোমরা কি করবে, তোমাদের স্টাডি প্ল্যানটা কি থাকবে এবং কি করবে না। ঠিক আছে? দুটোই গুরুত্বপূর্ণ, কি করবে এবং কি করবে না দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সেগুলো আমি আজকে ডিসকাস করে দিই, খুব সংক্ষিপ্তভাবে ডিসকাস করে দেবো এবং খুব প্র্যাকটিক্যাল প্রসিডিওর বলবো। ঠিক আছে? যেগুলো মোটামুটি যদি মেনটেন করে চলো, তাহলে পরীক্ষায় দেখবে তোমরা অনেক ইমপ্রুভমেন্ট পাচ্ছ। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তাহলে লাস্ট 10 days প্ল্যান ফর WPSI প্রিলিমস। ঠিক আছে? প্রিলিমসের কোশ্চেন প্যাটার্নটা আশা করি আর বলা লাগবে না, তোমরা সবাই জানো। জিকে, ম্যাথ অ্যান্ড রিজনিং, তাই তো? 50 কোশ্চেন, 25 কোশ্চেন এবং রিজনিংয়ে 25 কোশ্চেন। ঠিক আছে? টোটাল টাইম 1.5 ঘন্টা, তাই তো? ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা, সবার আগে ইউটিউব সম্পর্কে একটা জিনিস বলে রাখি। ইউটিউব কী করবে? ইউটিউবে ইররিলেভেন্ট ভিডিও দেখবে না। ইররিলেভেন্ট ভিডিও মানে কি? এখনও পরীক্ষা হতে পারলো না, অনেক চ্যানেলে হয়তো এক্সপেক্টেড কাট অফের ভিডিও দেওয়া হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে? ওই সব ভিডিও কিন্তু দেখবে না। বা এরকম জাতীয় কোনো ভিডিও, শেষ 10 দিনে এই কাজটা করলে তোমাদের নাম্বার 10 গুণ বেড়ে যাবে, ওরকম কোনো কিছু হয় না, কোনো ম্যাজিক্যাল পাওয়ার ওরকম হয় না। ওসব ভিডিও কিন্তু দেখবে না। যাই হোক, ইররিলেভেন্ট ভিডিও, যে ভিডিও দেখলে তোমাদের মনে হচ্ছে টাইম নষ্ট হচ্ছে, সেই ভিডিও দেখবে না। ঠিক আছে? বা তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, সেসব ভিডিও দেখবে না। কাট অফ এত যেতে পারে, কাট অফের ভিডিও তো একদমই দেখবে না। পরীক্ষা হয়নি, প্রশ্নপত্র আউট হয়নি, তার আগে কাট অফ দেখবে না। নো কাট অফ ভিডিও। ঠিক আছে? তাহলে ইউটিউবে ভিডিও দেখবে কি কী পারপাস? মেনলি প্র্যাকটিস পারপাস দেখবে। লার্নিং পারপাস দেখার দরকার নেই, বা কোনো জ্ঞানের জন্য এখন দেখার দরকার নেই। ঠিক আছে? তোমাদের এখন আর শেখার সময় নেই, কারণ শিখে সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে অনেক টাইম লাগবে। ঠিক আছে? চেষ্টা করবে, নতুন কোনো কিছু শেখার দরকার নেই, শুধু প্র্যাকটিস করবে। ঠিক আছে? প্র্যাকটিসের জন্য ইউটিউবটা ইউজ করো, তাছাড়া আর কোনো কাজে ইউটিউবটা ইউজ করো না। ঠিক আছে? নেক্সট। আচ্ছা, ডেইলি ম্যাথ ডোজ। ম্যাথের জন্য, ম্যাথের স্পিড বুস্ট আপ করার জন্য, ঠিক আছে, অবশ্যই এইগুলো তোমাদের ডেলি করতেই হবে, প্রতিদিন করতে হবে। ঠিক আছে? এগুলো যদি প্রতিদিন করো, ম্যাথের দেখবে নাম্বার, আমি কথা দিচ্ছি 100% গ্যারান্টি, লিখিত 100% লিখিত, তোমরা লিখে নাও। এগুলো যে ডেলি 10 দিন করবে, যে ডেলি 10 দিন করবে, তার যদি আগে মক টেস্টে 25টা ম্যাথের মধ্যে 18-20টা হতো, পরীক্ষার হলে গিয়ে, পরীক্ষার হলে তো প্রেশার, ঠিক আছে, প্রেশার ক্রিয়েট হবে ওখানে তোমার উপর, তাড়াতাড়ি করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক প্রেশার থাকবে। তা সত্ত্বেও তারা দেখবে এর থেকেও আরও একটা দুটো কোশ্চেন কি 3টে কোশ্চেন বেশি করতে পারছো। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? এই 10 দিনে অবশ্যই অবশ্যই এটা করবে। কি করবে? খাতায় টেবিল লিখবে, যেটাকে আমরা নামতা বলি। ঠিক আছে? ডেইলি 12 থেকে 19-এর নামতা লিখবে ডেইলি। 7 17 কত হয়, এটার জন্য তোমাকে 17 × 7 করে গুণ করে, বা 17 × 17 17 × 34 এইভাবে যেন গুনতে না হয়। ডাইরেক্ট যখন এরকম কোথাও লেখা থাকবে 17 × 7, এটার জন্য ডাইরেক্ট মাথায় চলে আসে যে 119। ঠিক আছে? 8 18 কত হয়, এগুলো কিন্তু তোমার জন্য আবার 18 2 × 36 3 18 কী হয়, এরকমভাবে যেন করা না লাগে। ঠিক আছে? ডাইরেক্ট যেখানে লেখা থাকবে 8 18 কত হয়, সেটা যেন মাথায় চলে আসে, 144। ঠিক আছে? আচ্ছা, তাহলে টেবিল ডেলি লিখবে 15 থেকে 19, ডেলি মাস্ট লিখবে, মানে লিখবেই, এর কোনো জন্য কোনো নড়চড় না হয়। তারপর 25-এর টেবিলটা বা নামতাটা চাইলে মুখস্থ করে রাখতে পারো, অনেক সময় 25টা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ঠিক আছে? 4 25 কত, 8 25 কত, 16 25 কত। ঠিক আছে? 25টা চাইলে একটু দেখতে পারো। স্কোয়ার, অবশ্যই 1 থেকে 40 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? যদি এটা মুখস্থ না রাখো, স্কোয়ার বের করা খুব সহজ, ঠিক আছে, নির্ণয় করা খুবই সহজ, তবুও যদি মুখস্থ থাকে অনেক দ্রুত হয়ে যাবে। আর তাছাড়াও স্কোয়ার যদি মুখস্থ থাকে, তুমি সংখ্যা চিনতে পারবে। হয়তো অঙ্কে এমন একটা সংখ্যা থাকলো 1444,
তুমি দেখেই বলে দিতে পারবে যেটা 38-এর স্কোয়ার। তাহলে 38-এর স্কোয়ার যদি তোমাকে দেয় তুমি তো 1444 বার করতে পারবেই, কিন্তু তোমার যদি স্কোয়ার মুখস্থ থাকে তুমি 1444 সংখ্যাটা যে চিনতে পারলে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে। আর যদি বলা হয় 38-এর স্কোয়ার কী করে বের করতে হয়, কী করে করবে, 8-এর স্কোয়ার করলে কত হয় 64, 64 4 বসিয়ে দিলে হাতে 6। এবার কী করবে, এই গুণ করবে, 8 3 8 24, 24 সঙ্গে 2 গুণ করবে, 24 গুণ 48, 48-এর সাথে এই 6 যোগ করে দেবে, 48 আর 6 54, 4 হাতে 5। এইবার 3-এর স্কোয়ার করে 5টা যোগ করে দেবে, 3-এর স্কোয়ার কত 9, 9 আর 5 14, হয়ে গেল 1440 44। এইভাবে স্কোয়ার দ্রুত বের করা যায়। কিন্তু আমি এতটা সময়ও বা কেন দেবো পরীক্ষার হলে প্রতিটা সেকেন্ড মূল্যবান। হয়তো আমার 10 সেকেন্ডের মধ্যে স্কোয়ার বার হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করব 40 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখার, 40 পর্যন্ত স্কোয়ার যে টার্মগুলো থাকবে সেগুলোর জন্য আমার সময় না যায়, বোঝা গেল। একইভাবে কিউব 1 থেকে 20 মুখস্থ রাখতেই হবে। তোমরা দেখবে রিজনিং করার সময় নাম্বার সিরিজে অনেক সময় কিউবের উপরে কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। ধরো 512 দিল, 729 দিল, তারপরে তো জিজ্ঞাসার চিহ্ন দিয়ে তারপর 1331 দিল। তাহলে তাহলে এই সিরিজটা কী সিরিজ হবে, এটা 8-এর কিউব, এটা 9-এর কিউব, এখানে নিশ্চয়ই 10-এর কিউব হবে 1000, ঠিক আছে। তাহলে যদি কিউব তুমি না চিনতে পারো তুমি কী করবে, হয়তো ডিফারেন্স করবে, ডিফারেন্স করে কিছু মাথায় আসছে না কী হবে, তখন কিন্তু চাপ হয়ে যাবে। সুতরাং কিউবও মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত জন্য কিউব মুখস্থ থাকে, প্রতিদিন লিখবে প্রতিদিন। তুমি হয়তো ভাবছো দাদা এখনও তো আমার মুখস্থ নেই, তাও কি আমি লিখবো, হ্যাঁ লিখবে, মুখস্থ না থাকলেও লিখবে আর দেখবে, শুধু দেখবে আর ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। 12-এর কিউব 1728, ঠিক আছে, 13-এর কিউব 2197, 15-এর কিউব 3375, যা মানে মনে থাকবে মোটামুটি ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, ঠিক আছে, বুঝা গেল। আর কি করবে, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এই যে ট্রান্সফরমেশনগুলো এইগুলো কিন্তু একদম মুখস্থ থাকা চাই। 20%-এর ভ্যালু কত 1/5, 10% 1/10, ঠিক আছে। 40% মানে কি 2 × 20%, 40% মানে কি 2 × 20%, 20% মানে কি 1/5, 40% 2/5, সিমিলারলি 60% 3/5, ঠিক আছে। তারপরে 1/8, 1/8-এর যে পার্সেন্টেজগুলো সেইগুলো জানবে, 1/8, 2/8, 3/8, 7/8, 5/8 ওইগুলো দেখে নেবে, ঠিক আছে। 1/8 মানে কত 12.5%, 12.5%, তাই তো। সিমিলারলি 3/8 মানে কত, 5/8 মানে কত, 7/8 মানে কত, ওইটা একটু দেখে নেবে। আর 1/9-এর পার্সেন্টেজ কত, আর 1/11-এর পার্সেন্টেজ কত, এগুলো জেনে রাখবে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন বা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ এই ট্রান্সফরমেশনগুলো কিন্তু জানা চাই। ট্রিপলেট মানে কি, পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কোন কোন নাম্বার নিলে এই সম্পর্কটা স্যাটিসফাই হয়, ঠিক আছে। যেরকম 3 4 5, 3 4 যদি লম্বভূমি হয় তাহলে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার করে দেখবে 5-এর স্কোয়ার হবে। তারপর কী হবে 6 8 10, তাই তো, 5 12 13, তাই তো, আরও এরকম বিভিন্ন আছে, এগুলো তোমরা দেখে নেবে। ট্রিপলেট মুখস্থ থাকলে দেখবে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তারপর কী করবে, প্রতিদিন ফর্মুলা রিভিশন দেবে। যাদের ফর্মুলা মুখস্থ আছে তাদের রিভিশন দেওয়ার দরকার নেই, যাদের মুখস্থ নেই একটু আটকে যায় তারা প্রতিদিন ফর্মুলা মুখস্থ করবে। অবশ্যই বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পাটিগণিতের যে ফর্মুলাগুলো আছে, ঠিক আছে। পাটিগণিতের কনসেপচুয়াল ফর্মুলা অতটা মনে না রাখলেও হয়ে যায়, ঠিক আছে, কিন্তু বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতের ফর্মুলা, ঠিক আছে। বীজগণিতের স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা, বীজগণিতের আরেকটা যে ফর্মুলা আছে a³ + b³ + c³ - 3abc, ওর দেখবে 3টে কি 4টে ফর্মুলা আছে, 4টেই যেন মুখস্থ থাকা যায়, ওর থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। ত্রিকোণমিতির ফর্মুলা, ত্রিকোণমিতির সাইন কস থিটার যে মানগুলো, যে নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য sin 30 cos 30, sin 45 cos 45, ঠিক আছে। সিমিলারলি ট্যানের ক্ষেত্রে যে মানগুলো, কোসেক সেক, ঠিক আছে, ওই মানগুলো যেন মুখস্থ থাকা চাই। পরিমিতির ক্ষেত্রে কি 2D 3D, 2 ডাইমেনশন ফিগার, 3 ডাইমেনশন ফিগার। 2 ডাইমেনশন ফিগারের মধ্যে কী কী আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে সার্কেল ইত্যাদি, ঠিক আছে। আর 3 ডাইমেনশন ফিগারের মধ্যে আয়ত ঘনক, ঘনক, ঠিক আছে, তারপরে চোঙ, তারপরে শঙ্কু, এগুলো হলো 3 ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে। এদের সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। 2Dর ক্ষেত্রে কি পরিসীমা বা পরিধি, ঠিক আছে। 3Dর ক্ষেত্রে আয়তন, এগুলো কিন্তু সূত্র কিন্তু মুখস্থ থাকা চাই, মাস্ট। কারণ এর অঙ্ক খুব একটা কঠিন আসে না, শুধু সূত্রে পুট করলেই মোটামুটি অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। সূত্রই যদি তোমার মুখস্থ না থাকে তুমি তাহলে অঙ্ক করবে কী করে, তাই না। সুতরাং সেই সূত্রগুলো যেন মুখস্থ থাকে। প্রতিদিন দেখবে, যাদের মুখস্থ আছে আমি জানি এগুলো অনেক বেসিক জিনিস, অনেকেরই মুখস্থ আছে, তারা না দেখলেও পারো। যাদের মুখস্থ নেই প্রতিদিন দেখবে এবং খাতায় লিখবে, ঠিক আছে। তবে বলবো টেবিল স্কোয়ার কিউব মুখস্থ থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, প্রতিদিন সবাইকে লিখতে হবে, এটা এর লেখাটা যেন বাদ না যায়।
ঠিক আছে। আচ্ছা, আর কী করবে, চেষ্টা করবে প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট দেওয়ার। প্র্যাকটিস সেট মানে কি, টোটাল প্র্যাকটিস সেটের কথা আমি বলছি না, সেকশনাল টেস্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সেকশনাল টেস্ট ম্যাথের হয়তো 25টা একটা কোশ্চেন তুলে নিলে চেষ্টা করবে তোমাদের কাছে যে মক টেস্টের বই আছে সেখান থেকে, অবশ্য সেখানে মিক্সড কোশ্চেন থাকে, সেখানে তোমাদের অসুবিধা হবে। আমার চ্যানেলে দেখবে আমি 5টা 6টা ভিডিও আপলোড করেছি, ওখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিতে পারো, ঠিক আছে। বা তোমাদের যেখান থেকে খুশি তোমরা কী করবে, 25টা কোশ্চেনের হয়তো একটা সেট তুলে নিলে, ঠিক আছে। একটু এক্সাম রিলেভেন্ট কোশ্চেন নেবে, ঠিক আছে। খুব পাতি বা খুব হার্ড তো খুব একটা দেবে না কোথাও, খুব হয়তো একদম যেগুলো একটু নর্মাল পাতি সেগুলো না নিয়ে একটু বেসিক মডারেট লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে। চেষ্টা করবে কি 25টা কোশ্চেন ম্যাক্সিমাম 30 মিনিট, তার বেশি যেন না হয়। যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, 30 মিনিট মানে অনেকটাই বেশি সময় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যাই হোক, ম্যাক্সিমাম 30 মিনিট, 27-28 মিনিটের মধ্যে করে ফেললে আরও ভালো হয়, ম্যাক্সিমাম 30 মিনিট, তার বেশি যেন না হয়, ঠিক আছে। সেকশনাল টেস্টে অনেক ইম্প্রুভমেন্ট হয়, ঠিক আছে। ওভারঅল টেস্ট তো দিতেই হয়, তার সঙ্গে সেকশনাল টেস্ট দেওয়া খুব জরুরি, ঠিক আছে। আর যাদের টেক্সট বুক আছে তারা টেক্সট বুক থেকেও দিতে পারো, ঠিক আছে। নেক্সট, এবার আসি রিজনিংয়ে। রিজনিংয়ে কী করবে, রিজনিংয়ের সবথেকে ভালো উপায় হলো প্র্যাকটিস সেট। কেননা প্র্যাকটিস সেটে এখানে বিভিন্ন ধরনের মিক্সড কোশ্চেন থাকে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আমার চ্যানেলে দেখবে 5টা 6টা মনে হয় আছে, 4-5টা ক্লাস আছে প্র্যাকটিস সেটের। ক্লাসগুলো অবশ্যই করো, খুব ভালো কোশ্চেন আছে, অনেক নতুন টাইপেরও কোশ্চেন আছে, ঠিক আছে। আশা করছি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, নোট রিভিশন করবে। সারা বছর ধরে তোমরা যদি কোনো রিজনিংয়ের জন্য যদি কোনো নোট তৈরি করে থাকো, সেগুলো অবশ্যই রিভিশন করবে, ঠিক আছে। রিভিশনটা কিন্তু এখন জরুরি, এই লাস্ট 10 দিনের রিভিশনটাই মেন। নতুন কিছু পড়ার থেকে রিভিশন করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর উইক চ্যাপ্টার, রিজনিংয়ের যদি তোমার কোনো উইক চ্যাপ্টার থাকে, যেগুলো করতে তোমাদের সমস্যা হয় মনে হয়, সেগুলো এখন রিসেন্ট 2-3 দিনের মধ্যে একটু বেশি করে ঝালাই করে নাও, ঠিক আছে। কেননা লাস্ট 2-3 দিন আগে কিন্তু আর ঝালাই করতে পারবে না। অনেকের ক্যালেন্ডারে সমস্যা হয়, অনেকের কাউন্টিং ফিগার, অনেকের ডাইসে সমস্যা হয়, ঠিক আছে। তারপর বিভিন্ন আছে, যাদের যেটা সমস্যা হয় সেটা দেখে নাও, ঠিক আছে। আর কি করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস সেট প্রথমেই লেখা আছে। সেকশনাল টেস্ট দেবে চাইলে তোমরা, যেখানে যেখানে সেকশনাল টেস্ট পাবে, 25টা কোশ্চেনের রিজনিং আছে সেখান থেকে দিতে পারো, ঠিক আছে। এবার আসি জিকে। অনেকটাই ওয়েটেজ থাকে পরীক্ষায়, 50টা কোশ্চেন থাকে, মানে 50% ওয়েটেজ জিকেরই থাকে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, প্রথমে কি বলবো, কোনো নতুন জিনিস পড়বে না, ঠিক আছে। নতুন জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবে। তোমরা জানো জিকের অনেক সিলেবাস কারোরই কভার হয় না, কখনোই হবেও না। যে ইউপিএসসি পরীক্ষা দিতে যাবে তারও মনে একটা খুঁতমুত থেকে যাবে, হয়তো এটা পড়া বাকি আছে, ওটা পড়া বাকি আছে, ঠিক আছে। কিন্তু সে হয়তো ফাইনাল সিলেকশন পেয়ে গিয়ে সে হয়তো আইএস আইপিএস হয়ে গেছে, ঠিক আছে। 100% কারোরই কমপ্লিট হয় না, কিছু না কিছু বাকি থেকেই যায়। সেসব নিয়ে অত টেনশন করবে না, যতটুকু পড়েছো সেটুকুই রিভাইজ দাও। যতটুকু পড়েছো সেটার থেকে যেন তুমি 100% পারো, ঠিক আছে। পরীক্ষার বাইরে এসে যেন মনে না হয় যে এটা আমি পড়েছিলাম, একটুখানি যদি দেখে আসতাম তাহলে হয়ে যেত, ঠিক আছে। নতুন জিনিস পড়বে না, আগে রিভিশন দেবে। রিভিশন দেওয়ার পরে যদি টাইম থাকে তখন আলাদা ব্যাপার, কিন্তু আগে রিভিশন কমপ্লিট করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কুইজ অ্যাটেন্ড করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুইজ অ্যাটেন্ড করবেই করবে। এর কুইজটা কোথা থেকে অ্যাটেন্ড করবে, তোমরা চাইলে টেক্সট বুক থেকে করতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন দেখবে ভালো ভালো কুইজ দেয়, ভালো ভালো চ্যানেল আছে। যেমন ধরো সাফল্য বলে একটা চ্যানেল আছে বাংলায়, আর আরও কিছু কিছু চ্যানেল আছে আমার ঠিক মনে পড়ছে না, সেখানে কুইজ প্রোভাইড করে। তারপরে কলম বলে একটা মনে চ্যানেল আছে, যাই হোক ওখানে ওরা জিকের কুইজ দেয়, ঠিক আছে। 10টা কোশ্চেনের, 25টা কোশ্চেনের, 30টা কোশ্চেনের কুইজ অ্যাটেন্ড করো, ঠিক আছে। কুইজ অ্যাটেন্ড করা খুব 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 জরুরি, আমি বলছি, জেনুইনলি বলছি। কুইজ অ্যাটেন্ড করো, একটা কুইজ অ্যাটেন্ড করতে বেশি সময় লাগে না, 5-6 মিনিটের হয়তো একটা কুইজ হবে, কি 10 মিনিটের কুইজ হবে। এরকম দিনের মধ্যে যদি 5টা কোশ্চেন করতে পারো, 5টা সেট যদি করতে পারো 10টা কোশ্চেনের, তাহলে এখানেই 50টা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। আবার অনেক সময় দেখবে 50টা কোশ্চেনের একটা সেট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 50টা কোশ্চেনে যদি 2-3টে সেট করতে পারো, তাহলে 150টা কোশ্চেনেও তোমার প্র্যাকটিস করা হয়ে গেল, তাই না। কুইজ অবশ্যই করবে। আচ্ছা, যেগুলো পড়েছো সেগুলো রিভিশন দাও, বারবার এক কথা বলছি, যেগুলো তোমার পড়া হয়ে গেছে অলরেডি সেইগুলো রিভিশন দাও, ঠিক আছে। আচ্ছা, মর্নিং টাইমে জিকে রিভিশন দিতে পারো, মাথা একদম ফ্রেশ থাকে। তাহলে জিকে রিভিশনটা কখন দেওয়ার চেষ্টা করবে, সকালের দিকে, ঠিক আছে, ঘুম থেকে উঠে। কেননা ওই সময় তোমাদের ব্রেনটা ফ্রেশ থাকে, অনেক মনোসংযোগ দিয়ে তোমরা ওটাকে পড়তে পারবে, ঠিক আছে। কারণ পড়াশোনায় মনোসংযোগ থাকাটা খুব জরুরি, ঠিক আছে। তাহলে সকালবেলা চেষ্টা করবে জিকেটা রিভিশন দেওয়ার। আর কারোর যদি জিকে খুব প্রিপেয়ার হয়ে থাকে যে আমার জিকেটা অতটাও ইম্পর্টেন্ট নেই, দরকার নেই পড়ার, সে চাইলে তার ও যেটা উইক পয়েন্ট সেটা সকালে করতে পারে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলবো, সময় বেশি নেই, অল্প,
খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স করতে যাবে না, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 10 মান্থ 9 মান্থ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স করবে, অত করতে যাবে না। স্ট্যাটিক জিকেটা অবশ্যই একটু জোর দিয়ে পড়বে, স্ট্যাটিক জিকে কিন্তু খুব আসে, বেশিরভাগটা স্ট্যাটিক জিকেই কিন্তু থাকবে। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি মনে করো যে প্রিপেয়ার হবো, আমি কী কী বলেছি আগেও আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট করবে, অবশ্যই স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার করবে, ঠিক আছে, অ্যাওয়ার্ড বা অনার্স যেগুলো আছে সেগুলো করবে, ঠিক আছে, আর কোনগুলো করবে, বিভিন্ন এক্সারসাইজ বা সামিটস যেগুলো হয় সেগুলো করতে পারো, ঠিক আছে। তবে স্ট্যাটিক জিকেটা একটু বেশি জোর দিয়ে পড়বে, ঠিক আছে, স্ট্যাটিক জিকেতে কিন্তু বেশি কোশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্সে হয়তো 50টার মধ্যে 4-5টা কোশ্চেন আসবে, কিন্তু স্ট্যাটিক জিকেতে হয়রাস হয়তো 14-15টা কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এক্সাম টাইম কত? 12টা থেকে 1:30, তোমরা সবাই জানো। 10টা না 10:30টায় মনে হয়, 10:30টার মধ্যে লাস্ট এন্ট্রি, তারপর তোমাদের প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রেখে দেবে, 12টা থেকে 1:30 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এবার খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, তোমরা বাড়িতে এই লাস্ট 10 দিন 12টা থেকে 1:30টার মধ্যে কেউ ঘুমানো অভ্যাস করবে না বা কেউ খাবে না, ঠিক আছে। এখন যদি এই টাইমটা যদি তোমার খাওয়া বা ঘুমের অভ্যাসটা থেকে থাকে, ওই দিন কিন্তু তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে। হয়তো পরীক্ষার একটা টেনশনে ঘুম টুম সব খিদে সবই পালাবে, কিন্তু শরীরের মধ্যে যেন সে একটা ল্যাথখোর ব্যাপারটা থেকেই যাবে, ঠিক আছে। তাই এই 10 দিন চেষ্টা করবে, এই 10টা থেকে 1:30 পর্যন্ত, 10টার আগে খেয়ে নেবে কি 10:30টার মধ্যে খেয়ে নেবে, চেষ্টা করবে এই সময় কোনো খাবে না, কোনো ঘুমাবে না, চেষ্টা করবে এই সময়টা অ্যাক্টিভ থাকার, ঠিক আছে। এই 10 দিন শরীর যদি তোমাকে এই টাইমটা অ্যাক্টিভ থাকে, তখন শরীরটা অত একটা অভ্যস্ত হয়ে যাবে, সেটা কিন্তু পরীক্ষার দিন তোমাদেরকে অনেকটা পজিটিভ এনার্জি দেবে, বোঝা গেল। এটা কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, ঠিক আছে। আমি বহু পরীক্ষা দিয়েছি, অনলাইন অফলাইন, আমি অনেক পরীক্ষা দিয়েছি, আমার অনেক অভিজ্ঞতার উপরে বেস করেই কিন্তু এগুলো বলছি, ঠিক আছে। আর বাড়িতে যদি তোমরা মক টেস্ট দাও বা সেকশনাল টেস্ট দাও, চেষ্টা করবে এই টাইমটাই দেওয়ার, ঠিক আছে, 10টা থেকে 1:30টার মধ্যে এই টাইমটাই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই সময়ে তোমাদের ওই জিনিসটা অ্যাডাপ্ট হয়ে যাবে, পরীক্ষার হলে গিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, বুঝতে গেলো। আচ্ছা, মক টেস্ট অ্যানালিসিসের খাতা রিভিশন করবে, তোমরা এতদিন ধরে মক টেস্ট যেগুলো দিয়েছো তার যে অ্যানালিসিস করেছো, কোথায় ভুল হচ্ছে, কোথায় মিস্টেক হচ্ছে, কোথাও সিলি মিস্টেক হচ্ছে কিনা, কোনো টপিকের সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে, সেইগুলো কিন্তু একটু রিভিশন করবে, ঠিক আছে। সেই ভুলগুলো অ্যাটলিস্ট আর পরীক্ষায় যেন না হয়, বোঝা গেল। 2 × 2 = 8 হয়ে গেছে, 3 আর 2 হয়তো 6 হয়ে গেছে, সেইগুলো যেন না হয়, ঠিক আছে। মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, লাস্টের এই যে পয়েন্টটা আছে, খুব 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা সবাই অবশ্যই আশা করছি মেনে চলবে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে। 10টা দিন যদি তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ না করো, তোমাদের আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না, ঠিক আছে। কিন্তু ইউজ যদি করো বা এক্সেসিভ যদি ইউজ করো, তাহলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই না। একটা সুযোগ মিস হয়ে যাওয়া মানে আবার 3-4 বছর ওয়েট করতে হবে, তখন ততদিনে তোমাদের পড়াশোনার প্রতি এনার্জিও থাকবে না, আবার বয়সও দেখবে বেড়ে যাবে, ঠিক আছে, সংসারের প্রতি একটা দায়িত্বও চলে আসবে। তারপর ইউটিউব ভিডিও যখন দেখবে, ল্যান্ডস্কেপ মোডে দেখবে, ঠিক আছে। এটা আমার নিজের একটা ব্যক্তিগত মানে অভিমত, তোমরা চাইলে করতেও পারো নাও পারো। আমি দেখেছি পোর্ট্রেট মোডে দেখলে বা নর্মাল যেভাবে দেখা হয় লম্বালম্বি, সেভাবে দেখলে কী হয়, আমরা স্ক্রোল করি বা ওটাকে নিচে মিনিমাইজ করে অন্য ভিডিও খুঁজতে থাকি। হোয়ারাস আমরা যদি ওটাকে ল্যান্ডস্কেপ মোড করে নিই বা বড় ডিসপ্লে করে নিই, তখন কিন্তু আমরা সেগুলো অ্যাভয়েড করি। ক্লাসের প্রতি আমাদের কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি থাকে। এই ভিডিওটা তোমরা যারা এখন দেখছো বা এই পর্যন্ত দেখেছো, তারা এক্ষুনি ফোনটা ল্যান্ডস্কেপ মোডে করে নাও, তাহলে দেখবে তোমাদের ওই দেখতে দেখতে স্ক্রল করা বা হয়তো স্ক্রল করতে করতে যেটা ইররিলিভেন্ট জিনিস সেটাতেই আমাদের উপরে ক্লিক পড়ে যায়, হাত পড়ে যায়, ঠিক আছে। ল্যান্ডস্কেপ মোডে করে দেখবে অন্তত এই 10 দিন, 10 দিন পার হয়ে গেলে তারপর দেখা যাবে যা হবে, ঠিক আছে। লক্ষ্য থেকে ডিস্ট্র্যাক্ট হলে চলবে না, ফোকাস রাখতে হবে। লক্ষ্যে ফোকাস রাখলে তুমি সেইভাবে যদি এগিয়ে যাও, সফল তুমি হবেই, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, লাস্টে বলি, অতিরিক্ত চাপ নেবে না। মনে রাখবে কি, প্রিলিমস কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, শুধু পাস করতে হবে, ঠিক আছে। এর নাম্বার যেহেতু মেন্সে যোগ হবে না, মেন্সের জন্য আলাদা করে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে। প্রিলিটা একবার হয়ে যাক, ভালো করে দাও, মোটামুটি 140+ টার্গেট রাখো। কিছুই বলা যায় না কত নাম্বার যাবে, কোশ্চেন না দেখে কিছুই বলা যায় না। হয়তো কোশ্চেন লেভেল এত কঠিন হলো যে 115-20 কাট অফ গেল, হতেও পারে। আবার এত ইজি হলো 160-এর উপরে কাট অফ গেল, কিচ্ছু বলা যায় না, ঠিক আছে। তুমি তোমার বেস্ট দেবে। তুমি কি মনে করবে, যেমনই কোশ্চেন এসছে, যদি সহজ কোশ্চেন আসে সবার জন্য সহজ, কঠিন আসলে সবার জন্য কঠিন, তুমি যতটা শিখেছো তোমার বেস্ট দেবে, ঠিক আছে। নিজের উপরে বিশ্বাস রাখবে, অবশ্যই পাস হয়ে যাবে। নিজেকে কখনো দুর্বল ভাববে না, নিজেকে সবসময় নিজে শক্তিশালী ভাববে যে আমি পারবো, আমি না পারলে কেউ পারবে না, বোঝা গেল। আচ্ছা, সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি এই ভিডিওয় যে পয়েন্টসগুলো আমি বলেছি তোমরা মেনে চলবে।
তোমরা মেনে চলে দেখো, এই 10 দিন তোমরা মেনে চলে দেখো, তোমাদের ইমপ্রুভমেন্ট না হয় আমাকে বলো। খারাপ তো কিছু বলিনি, তারপরেও বলবো যদি কেউ মনে করো যে না এগুলো ইরিলিভেন্ট বা দরকার নেই, এগুলো না মেনে চলে নিজের কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটাও মেনে চলতে পারো, ঠিক আছে। অবশ্যই যার যার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি থাকে সে সেটা মেনে চলতেই পারে, কোনো অসুবিধা নেই। আমাদের মেন উদ্দেশ্য হলো সাকসেস, তুমি সাকসেস পাও সেটা আমিও চাই, ঠিক আছে। তোমার জন্য আমার সবসময় বেস্ট উইশেস থাকবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। লার্ন উইথ ইউটিউব অরিজিৎ এই চ্যানেল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে গুড লাক, থ্যাংক ইউ।